আচ্ছা, আজ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় থেকে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় থেকে শুরু করি। আগে দশম এবং নবম শ্রেণীর হয়েছে কয়েকটা, দ্বাদশ শ্রেণীর। তাহলে দ্বাদশ শ্রেণীর যে ইতিহাস, সেই ইতিহাসের যে সিলেবাস, তাতে মোট 9টা চ্যাপ্টার আছে। সেই 9টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 8টা চ্যাপ্টার, সেখান থেকে প্রশ্ন আসবে এমসিকিউ, এসএকিউ এবং 8 নম্বরের যে প্রশ্ন হয় 11-এর মতোই কোশ্চেন প্যাটার্ন। আর নবম অধ্যায়টা সেটা নির্ধারিত আছে প্রজেক্টের জন্য। তাহলে এই যে প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হলো, দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হলো অতীত স্মরণ। ইতিহাস মাত্রই আমরা জানি অতীত স্মরণ আমরা কিভাবে করতে পারি, রিমেম্বারিং দ্য পাস্ট। তাহলে অতীতকে স্মরণ করার জন্য আমরা কোন কোন বিষয়ে সাহায্য নিই? আমরা জানি ইতিহাসের উপাদান অনেক, প্রাচীন, মধ্য এবং আধুনিক, এই 3 যুগে ভাগ করলে ইতিহাসের উপাদান অনেক, লিখিত অলিখিত এরকম হতে পারে, হয়। তো এই অলিখিত যে উপাদান, এই অলিখিত উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে মৌখিক, বংশ পরম্পরায় শুনে শুনে আমরা মনে রাখি, পরে হয়তো লিখিত হয়েছে। তাহলে আমাদের আলোচ্য বিষয় অতীতকে স্মরণ করার ক্ষেত্রে এই অলিখিত বা এই মুখে মুখে যেগুলো শোনা কথা, সেইগুলো সম্পর্কে আলোচনা। তাহলে অতীতকে স্মরণ করার জন্য মুখে মুখে আলোচিত বিষয়গুলো বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলোকে আমরা এক কথায় জনশ্রুতি বলি, জনশ্রুতি। তাহলে অতীত স্মরণের জন্য জনশ্রুতি একটি এখন উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। তার থেকে বেশ কিছু উপাদান পাওয়া যায়, ঐতিহাসিক কিছু সত্য আছে। সেই জনশ্রুতিগুলো বিভিন্ন ভাগে বিভক্ত। আমি এখানে লিখেছি জনশ্রুতি, পৌরাণিক কাহিনী বা মিথ, কিংবদন্তি বা লিজেন্ড, লোককথা বা ফোকটেলস, স্মৃতিকথা, মেমোরিজ, আর মৌখিক ঐতিহ্য, ওরাল ট্র্যাডিশন। তাহলে আমি আরেকবার বলে দিই। তাহলে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় অতীত স্মরণ। এই অতীতকে স্মরণ করার জন্য ঐতিহাসিকরা বিভিন্ন তথ্য, বিভিন্ন উপাদানের উপর নির্ভর করেন। সেগুলো লিখিত বা অলিখিত হতে পারে। অলিখিত যে উপাদান, তার মধ্যে আবার একটা হলো জনশ্রুতি। প্রাচীনকাল থেকে মুখে মুখে শুনে আসা কথাগুলো জনশ্রুতি আকারে প্রচারিত হয়েছিল। জনশ্রুতি আকারে মনে রাখতে হবে, এই যে বিভিন্ন দেশের জনশ্রুতি আছে, সব দেশের এটা একটা ঐতিহ্য, বিভিন্ন দেশের জনশ্রুতি আছে। এই জনশ্রুতিগুলো প্রথম, সব দেশের না অবশ্য, জার্মানিতে জনশ্রুতিগুলো প্রথম গ্রন্থ আকারে প্রকাশ করেছিলেন গ্রিম ভ্রাতৃদ্বয়। তাহলে এই জনশ্রুতি আমাদের আলোচ্য বিষয়। জনশ্রুতির প্রকারভেদে আমরা একবার দেখে নিই। সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা আর মৌখিক ঐতিহ্য। তাহলে প্রথম অধ্যায়ে প্রথম আলোচ্য বিষয় অতীতকে স্মরণ করার জন্য আমরা মুখে মুখে কিছু প্রচলিত জনশ্রুতির কথা আলোচনা করবো। এই জনশ্রুতিগুলোর প্রকারভেদ আরেকবার: পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য। আমাদের আজকের আলোচ্য বিষয় পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী বা মিথ। তাহলে পৌরাণিক কাহিনী কি না? আমরা জানি পুরাণ, সব দেশেরই পুরাণ আছে, ভারতবর্ষেরও আছে 18টা। তাহলে এই যে পুরাণ, এই পুরাণ কি না? প্রাচীন ধর্মকাহিনীর সমন্বিত রূপ হলো পুরাণ। প্রাচীন ধর্মকাহিনীর সমন্বিত রূপকে বলে পুরাণ। এই পুরাণে সারা সব দেশেরই, পৃথিবীর সব দেশেরই অনেক কাহিনী আছে, প্রচুর কাহিনী আছে। সেইগুলোকে আমরা পৌরাণিক কাহিনী বলি। অর্থাৎ এগুলো প্রাগৈতিহাসিক যুগে প্রচলিত মূলত ধর্মীয় কোনো ঘটনার ইঙ্গিতবাহী, মুখে মুখে প্রচলিত কিছু কথা। আরেকবার বলি, প্রাগৈতিহাসিক যুগে প্রচলিত ধর্মীয় ঘটনার ইঙ্গিতবাহী, মুখে মুখে প্রচলিত কিছু কথা বা কাহিনী হলো পৌরাণিক কাহিনী বা মিথ। J.F. বিয়ারল্যান্ড তিনি তার প্যারালাল মিথ বলে একটা গ্রন্থ লিখেছিলেন, প্যারালাল মিথ। সেখানে তিনি বলেছেন যে পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ। পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের
ঘটনাবলী, বিশেষ কাহিনী বিশেষ যা আমাদের জিনে লিপিবদ্ধ থাকে, জিন। তাহলে আমাদের জিনে লিপিবদ্ধ পৌরাণিক কাহিনীগুলো আমাদের জিনেই লিপিবদ্ধ থাকে, আমাদের অবচেতন মনের কাহিনী। তাহলে লরেন্স গোমস তিনিও বলেছেন যে পৌরাণিক কাহিনী হলো দি সায়েন্স অফ এ প্রি সায়েন্টিফিক এজ। লরেন্স গোমস, দি সায়েন্স অফ এ প্রি সায়েন্টিফিক এজ। তাহলে বিয়ারল্যান্ড বললেন প্যারালাল মিথ তার গ্রন্থের নাম, তিনি তাতে বললেন যে পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের জিনে লিপিবদ্ধ কাহিনী। আর লরেন্স গোমস তিনি বললেন পৌরাণিক কাহিনী হলো দি সায়েন্স অফ এ প্রি সায়েন্টিফিক এজ। তাহলে এই হলো পৌরাণিক কাহিনী। এক কথায় পৌরাণিক কাহিনী হলো প্রাচীন ধর্মকাহিনীর সমন্বিত একটা রূপ যা মুখে মুখে প্রচলিত থাকে, এগুলো মূলত ধর্মীয়। তাহলে আমরা দেখি যে উদাহরণ কি হতে পারে আমাদের এই যে পৌরাণিক কাহিনী। ভারতবর্ষের সারা পৃথিবীর সব দেশের পৌরাণিক কাহিনী আছে, তা ভারতবর্ষের পৌরাণিক কাহিনী অনেক। ভারতবর্ষেরই আমার মনে হয় পৃথিবীর মধ্যে যত দেশ আছে তার মধ্যে ভারতবর্ষের পৌরাণিক কাহিনীর সংখ্যা অনেক। সব দেশে যে গ্রিসে আছে, রোমে আছে, সব দেশে মিশর, চীন। সৃষ্টি সম্পর্কে পৌরাণিক কাহিনী অনেকগুলো তত্ত্ব আছে, ভারতেও আছে, অন্য দেশেও আছে। সৃষ্টি হলো কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের। ভারত আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন প্রধান দেবতা। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা। তো ব্রহ্মা আমাদের এই পৃথিবীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন। প্রতি 1000 বছর পরে নাকি মহাদেব মহেশ্বর তিনি ধ্বংস করে দেন, তিনি হলেন ধ্বংসকর্তা। আর বিষ্ণু পালন করেন আর ব্রহ্মা সৃষ্টি করেন। প্রতি 1000 বছর পরে এরকম হয়। জাতিতত্ত্ব আছে আমাদের বেদে, আমরা জানি যে কিভাবে জাতির সৃষ্টি হলো, সেটাও বেদে আছে। মুখ থেকে ব্রাহ্মণের, হাত থেকে ক্ষত্রিয়ের, গুরু থেকে বৈশ্যের, পা থেকে শূদ্রের, এরকম আমরা জানি। এগুলো পৌরাণিক কাহিনী। ভারতবর্ষে তো প্রচুর পৌরাণিক কাহিনী। ওই সমুদ্র মন্থন, অসুর আর দেবতাদের পৌরাণিক কাহিনী। আরো আছে দেবী দুর্গা, তার অসুরবদের কাহিনী, পৌরাণিক কাহিনী। তাহলে ভারতবর্ষের আমরা দেখলাম বেশ কিছু পৌরাণিক কাহিনী রয়েছে। মিশরে এরকম পৌরাণিক কাহিনী আছে, এরকম আছে মিশরে আর কি, যে পৃথিবী নাকি প্রথম বিশ্ব সৃষ্টির সময় কালো জলে পরিপূর্ণ ছিল। এই কালো জল থেকে রে আতুম বা আদি দেবতার সৃষ্টি হলো। রে আতুম তিনি থুতু ছেটালেন, ওই থুতু ছেট থেকে বিশ্ব মানে মাটি, গাছ, পাথর যা হওয়ার হলো মিশরে। চীনে আবার বলা হতো সৃষ্টি যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা বড় ডিমের মতো, তার ভেতরটা শূন্য, মহাশূন্য। সেখান থেকে আদিম মানুষ পানকুর জন্ম হলো। সেই ডিম ফেটে গিয়ে পানকু, সেই পানকু থেকেই পরবর্তীকালে আমাদের এই বিশ্ব প্রকৃতির সৃষ্টি। তাহলে ভারত, মিশর, চীন কয়েকটি আমরা দেখলাম এই ধরনের পৌরাণিক কাহিনী। তাহলে এই যে পৌরাণিক কাহিনী, এই পৌরাণিক কাহিনীগুলোর বৈশিষ্ট্য কি? তাহলে বেশ কিছু পৌরাণিক কাহিনীর আমরা উদাহরণ দিলাম। ভারতের পৌরাণিক কাহিনী অনেক। তাহলে আমি আরেকবার স্মরণ করে দিই। আমরা অতীত স্মরণ করছি। অতীতকে স্মরণ করতে গিয়ে আমরা অলিখিত উপাদানের হিসাবে অলিখিত উপাদানের কিছু মৌখিক বিষয়কে গুরুত্ব দিচ্ছি। এই মৌখিক বিষয়গুলোর মধ্যে জনশ্রুতি, মুখে মুখে প্রচলিত কথা, এগুলো প্রাগৈতিহাসিক যুগের, আমরা বলছি এগুলো পৌরাণিক কাহিনী বা মিথ। ঐতিহাসিকদের মধ্যে এগুলো মিথ। তো এই মিথ হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। প্যারালাল মিথ গ্রন্থে এটা বলেছেন যে বিয়ারল্যান্ড। আর লরেন্স গোমস বললেন যে এটা হলো দ্য সায়েন্স অফ এ প্রি সায়েন্টিফিক এজ। এটা এক ধরনের সায়েন্স তার মতে। তাহলে এই যে পৌরাণিক কাহিনী, এই পৌরাণিক কাহিনী ভারতবর্ষে অনেক। আমি বললাম দেবী দুর্গার কাহিনী, কিভাবে তিনি অসুরবধ করেছিলেন। এছাড়া সৃষ্টিতত্ত্ব সম্পর্কে ভারত, মিশর এবং চীনের যে কাহিনীগুলো। এছাড়া ভারতের আর একটা বললাম যে ওই সমুদ্র মন্থন, বাসুকি নাগ মন্দার পর্বতকে ক্ষীর সমুদ্রে ঘুরিয়ে হলাহল হলো, আবার অমৃত হলো। এইটা একটা পৌরাণিক কাহিনী। তাহলে এই ধরনের প্রচুর পৌরাণিক কাহিনী ভারতবর্ষে আছে, অন্য দেশেও আছে। তাহলে এই যে পৌরাণিক কাহিনী, এই পৌরাণিক কাহিনীর কি ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে? সারা পৃথিবীতে যত দেশ সেই পৌরাণিক কাহিনীগুলো সাধারণ বৈশিষ্ট্য সমন্বিত। এগুলো হলো, এক,
এই পৌরাণিক কাহিনীগুলি কিন্তু বেশিরভাগই ধর্মীয়, বেশিরভাগ কেন সবই প্রায় বলা যায় ধর্মীয়। তাহলে পৌরাণিক কাহিনীগুলো ধর্মীয় প্রকৃতি। 2, এই যে পৌরাণিক কাহিনীগুলো, এই পৌরাণিক কাহিনীগুলো অবশ্যই একটা বিশ্বজনীনতা আছে। পৌরাণিক কাহিনীগুলোর একটা বিশ্বজনীনতা আছে। কিরকম বিশ্বজনীন? না, সব পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে মহাপ্লাবন। প্রায় বেশিরভাগ দেশের পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে একটা মিল, সেটা হচ্ছে প্লাবন, প্রচন্ড বৃষ্টিপাত এবং তার দ্বারা পৃথিবী জলে ডুবে যাচ্ছে। সেখান থেকে আবার উদ্ধার পাওয়ার, আমাদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টে নোয়ার নৌকার কাহিনী আছে। পৃথিবী যখন জলপূর্ণ হয়ে গেল বৃষ্টিপাত, প্রচন্ড বৃষ্টিপাতে, তখন নোয়া ধার্মিক লোক, তিনি ঈশ্বরের নির্দেশে একটা নৌকা বানালেন, সেখানে তাঁর আত্মীয়রা চেপে সেটা রক্ষা পেল, বাদ বাকি যারা খারাপ লোক, বদমাইশ লোক, তাদের নিশ্চিহ্ন হল। তাহলে নোয়ার নৌকার কাহিনী জানি। আমাদের দেশে মনুর, মৎস্য পুরাণে আমরা এই কথা আছে জানি, মৎস্য পুরাণে যে বৈবস্বত মনু, তিনি এরকম গিয়ে একটা ছোট মাছকে দেখেছিলেন, সেই মাছটা ক্রমশ আকৃতি বেড়েছিল। তিনি প্রথমে তাকে জ্বালায়, তারপরে নদীতে, তারপরে সাগরে রেখেছিলেন। সাগর থেকেও মাছটা বিশাল বড় হয়ে গেল, তখন তিনি ভয় পেয়ে গেলেন। তখন আসলে ওই মাছটা ছিল ব্রহ্মা। তিনি তখন মনুকে সাক্ষাৎ দিয়ে বললেন, যা ভয় নেই, আমি যখন পৃথিবী জলপূর্ণ হবে, তুমি আমার শিঙে একটা নৌকো তৈরি করে সেটা বেঁধে রেখো এবং তাতে তুমি মানব জাতিকে রক্ষা করো। তাহলে এইভাবে নোয়ার নৌকার কথা আমরা জানলাম। আবার আমাদের মৎস্য পুরাণের এরকম একটা মহাপ্লাবনের, তাহলে একটা বিশ্বজনীনতা রয়েছে। তাহলে প্রথমটা হলো ধর্মীয় বৈশিষ্ট্য, একটা বিশ্বজনীনতা আছে এগুলোর মধ্যে। 3 নম্বর বৈশিষ্ট্য, এই পৌরাণিক কাহিনীগুলো মূলত প্রাগৈতিহাসিক যুগের। প্রাগৈতিহাসিক যুগের, প্রিহিস্ট্রিকের, মানে যে যুগের কোনো লিখিত ইতিহাস ছিল না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। যে যুগের কোনো লিখিত ইতিহাস ছিল না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। তাহলে পৌরাণিক কাহিনীর তৃতীয় বৈশিষ্ট্য হলো প্রাগৈতিহাসিক যুগের। এই কাহিনীগুলো মূলত প্রাগৈতিহাসিক যুগের। 4, এই যে পৌরাণিক কাহিনী, এই পৌরাণিক কাহিনীগুলো মৌখিক হয়। তাহলে মৌখিক, মুখে মুখে, আমি যেটা আগেই বললাম কাকে বলে ওখানেই আছে পৌরাণিক কাহিনী। তাহলে আরেকবার আমরা বৈশিষ্ট্যটা আলোচনা করি। এগুলো ছিল ধর্মীয় প্রকৃতির, এর মধ্যে একটা বিশ্বজনীনতা আছে। সব দেশের মধ্যেই মহাপ্লাবনের, বন্যা, প্রচুর বৃষ্টিপাত, এগুলো কথা আছে। এগুলো প্রাগৈতিহাসিক যুগের, মানে এগুলো যখন লিখিত উপাদান পাওয়া যায় না সেই যুগের, আর এগুলো ছিল মূলত মৌখিক। তাহলে এই বৈশিষ্ট্য। তাহলে এগুলো কি কোনো গুরুত্ব আছে? দেখা যাক গুরুত্ব। 1, এগুলোর অবশ্যই গুরুত্ব আছে। এই কিছু কিছু ঐতিহাসিক তথ্য অবশ্যই এখান থেকে পাওয়া যায়। তাহলে ঐতিহাসিক তথ্য কিছু পাওয়া যায়, একবারেই অনৈতিহাসিক এগুলো বলা যায় না। তাহলে কিছু কিছু ঐতিহাসিক তথ্য এখান থেকে পাওয়া যায়, মৌখিক কাহিনীগুলো থেকে। তাহলে ঐতিহাসিক তথ্য এগুলো থেকে পাওয়া যায়। 2, কিছু রাজবংশের নাম, এই বংশ পরিচয় ইত্যাদি আর কি, রাজবংশের সম্পর্কে জানা যায় এই পৌরাণিক কাহিনীগুলো থেকে। তাহলে এগুলো অনেকটা ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। রাজবংশের কিছু কাহিনীর থেকে জানা যায়। 3, সাল তারিখ স্পষ্টভাবে না জানা গেলেও মূলত কিছু কিছু এই ঘটনাগুলো কবে ঘটেছিল সে সম্পর্কে একটা অনুমান নির্ভর এটা করে নেওয়া যায়। তাহলে সাল তারিখ সম্পর্কে স্পষ্ট নির্দেশ না থাকলেও এখান থেকে একটা অনুমান করে বোঝা যায় এগুলো কত দিনের হতে পারে। 4, এগুলো সমসাময়িক সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আমাদের কিছুটা ধারণা দেয়। সমসাময়িক যুগে সমাজ, সংস্কৃতি এবং ধর্মীয় দিকটা কেমন ছিল সে সম্পর্কে কিছু ধারণা আমরা এগুলো থেকে পাই। তাহলে সমসাময়িক সমাজ সংস্কৃতি সম্পর্কে পাওয়া যায়। তাহলে একবার বলে দিই গুরুত্ব, এগুলো একবারেই ঐতিহাসিক তথ্য হিসেবে ফেলে দেওয়া যাবে না, কিছু এর ঐতিহাসিক তথ্য আছে। এগুলো রাজবংশের কিছু ইতিহাস আমরা এখান থেকে পাই। 3 নম্বর, সাল তারিখ স্পষ্টভাবে ওখানে উল্লেখ করা নেই যদিও, কিন্তু এখান থেকে একটা অনুমান করে সময়কাল নির্ণয় করা যায়। আর সমাজ ও সংস্কৃতি বা ধর্মীয় ব্যাপারটা এখান থেকে পাওয়া যায়। তাহলে এই হলো পৌরাণিক কাহিনী, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তাহলে আরেকবার বলে দিই খুব সংক্ষেপে, যে পৌরাণিক কাহিনী অতীতকে স্মরণ করতে গেলে লাগে, যেগুলোকে আমরা জনশ্রুতি বলি, প্রাগৈতিহাসিক যুগের এইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনী বা মিথ অনেক দেশেরই আছে, ভারতবর্ষের এক সংখ্যা অনেক। আর পৌরাণিক কাহিনী হলো মুখে মুখে প্রচলিত প্রাগৈতিহাসিক যুগের কিছু ধর্মীয় কাহিনী, যা আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। বিয়ারল্যান্ডের মতে তার গ্রন্থের নাম প্যারালাল মিথ। আর এই পৌরাণিক কাহিনীগুলোর একটা বিশ্বজোড়া একটা বৈশিষ্ট্য আছে এবং এগুলোর গুরুত্ব বললাম। তাহলে এখান থেকে প্রশ্ন করতে হবে যে অতীতকে স্মরণ করতে গেলে পৌরাণিক কাহিনীগুলি কতটা গুরুত্বপূর্ণ এবং এর বৈশিষ্ট্য কি।